শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে আশা করছি আছো কুশলে। তো কুশলে থাকতে হলে একটু তো পড়াশোনা করতে হবে, পড়াশোনাটাকে একটু মজবুত করতে হবে। তো আমরা আজকে পড়ব আমাদের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সমাজতন্ত্র। তাহলে আমাদের আজকের পাঠ সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র উদ্ভবের কারণ ও সময়কাল, সমাজতন্ত্রবাদের উদ্ভাবক এবং মার্ক্সীয় সাম্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় এগুলোই। তো প্রথমে জেনে নিচ্ছি আমরা সমাজতন্ত্র বলতে কি বোঝায়। সমাজতন্ত্র বলতে এখানে খুব সহজ করে বললে বোঝায় যেখানে যে রাষ্ট্রে উৎপাদনের সমস্ত উপকরণগুলি সমাজের হাতে অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানায় রয়েছে, সেখানে উৎপাদনের কোনো উপকরণ কোনো ব্যক্তিগত মালিকানায় থাকবে না। তাহলে কি বললাম? যে রাষ্ট্রে বা সমাজে উৎপাদনের সমস্ত উপকরণগুলি সমাজের হাতে বা রাষ্ট্রের হাতে থাকবে, কোনো ব্যক্তিগত মালিকানার হাতে থাকবে না, সেটাকেই তাহলে আমরা বলতে পারি সমাজতন্ত্র। কেমন? এইবার তাহলে সমাজতন্ত্র কি এটা আমরা বুঝতে পারলাম। এইবারে আমরা দেখব যে সমাজতন্ত্র উদ্ভবের কারণ। সমাজতন্ত্র উদ্ভবের কারণ, তো এই সমাজতন্ত্র উদ্ভবের কারণ বলতে গেলে আমাদের শিল্প বিপ্লবের অবশ্যম্ভাবী অঙ্গ হিসেবে যে কারখানা তৈরি হয়েছিল, সেই কারখানার সঙ্গে সঙ্গে কারখানার মালিক এবং শ্রমিক, এই যে মালিক এবং শ্রমিক, এই যে দুটো শ্রেণীর উদ্ভব হলো, সেই দুটো শ্রেণীর মধ্যে আমরা দেখেছি যে মালিকরা হচ্ছে শোষক, শ্রমিকরা হচ্ছে শোষিত। এই যে শ্রমিক এবং মালিকের মধ্যে একটা বৈষম্যের সম্পর্ক, অর্থনৈতিক বৈষম্যের সম্পর্ক, শ্রমিকরা এক ধরনের অবস্থায় থাকছে, মালিকরা তার থেকে আর উন্নত অবস্থায় রয়েছে। এই যে শ্রমিকদের ওপরে মালিকদের নিরন্তর শোষণ চলছে, এরই প্রেক্ষাপটে কিন্তু এই সমাজতন্ত্রের উদ্ভব হয়েছে। আমরা ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখি। মালিকরা শ্রমিকদের 16 থেকে প্রায় 16 ঘন্টা, 12 থেকে 16 ঘন্টা তাদের পরিশ্রম করাতো, বিনিময়ে খুব কম মজুরি দিত। কারখানার অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন, আলো বাতাসহীন পরিবেশে তাদেরকে কাজ করতে হতো, ওই 12 থেকে 16 ঘন্টা ধরে। তাদেরকে মজুরি কম দেওয়া হতো, তাদেরকে যেখানে বসবাস করতে হতো সেই জায়গাটিও ছিল অত্যন্ত ঘিঞ্জি, নোংরা, অপরিচ্ছন্ন, আলো বাতাসহীন, পায়রার খোপের মতো গাদাগাদি ঠাসাঠাসি করে ওই ছোট্ট ঘরের মধ্যে তাদেরকে বসবাস করতে হতো। সেখানে কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছিল না, না শিক্ষা ব্যবস্থা ছিল, না স্বাস্থ্যের ব্যবস্থা ছিল। এইরকম একটা পরিবেশে তাদেরকে বসবাস করতে হতো। কলেরা, টাইফয়েড, যক্ষা, বসন্ত, এই সমস্ত রোগে তাদের প্রাণ যেত, কিন্তু তার কোনো চিকিৎসা ব্যবস্থা তারা পেত না। অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, মদ্যপান, এইরকম একটা জীবন তারা যাপন করত। এই যে তাদের শোচনীয় জীবনযাপন, তাদের এই যে শোষণ, এই শোষণ মুক্তির জন্য এই সমাজতন্ত্রবাদের উদ্ভব হলো। এই সময়কার তাদের এই দুঃখ দুর্দশা দেখে তাদের এই ধরনের জীবন যাপন থেকে বের করে আনার জন্য বেশ কিছু চিন্তাবিদ বা দার্শনিক ভাবিত হলেন। তারা ভাবলেন কি করে এই শ্রমিকদের এই মালিক পক্ষের শোষণের হাত থেকে মুক্তি ঘটানো যায়। ফলে তারা এই শ্রমিক শ্রেণীর মধ্যে চেতনার জাগরণ ঘটাবার জন্য একটা নতুন ব্যবস্থাকে
তারা সমাজে আনলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সমাজতন্ত্রের উদ্ভব ঘটছে এই শ্রমিক শোষণ মুক্তি ঘটাতে। তাহলে সমাজতন্ত্রের উদ্ভবের কারণ আমরা হিসেবে বলতে পারি যে শ্রমিক শোষণ মুক্তির ঘটাতে বা শ্রমিক শোষণ মুক্তির উপায় হিসেবে সমাজতন্ত্রের উদ্ভব ঘটল। আর সেই সময়টা ছিল অষ্টাদশ শতকের শেষ এবং 19 শতকের শুরু। অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ আর 19 শতকের শুরুতে শ্রমিক শ্রেণীর মধ্যে সমাজের বেশ কিছু দার্শনিক চিন্তাবিদ তাদের চেষ্টায় শ্রমিক কল্যাণের জন্য এই সমাজতন্ত্রবাদের উদ্ভব ঘটল, এভাবে আমরা বলতে পারি। তো সমাজতন্ত্রবাদের তো উদ্ভব ঘটলো, তো সেই উদ্ভব কারা ঘটালেন আমরা দেখি যে সমাজতন্ত্রবাদের উদ্ভাবক, এই সমাজতন্ত্রবাদের উদ্ভাবক যারা তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে আদি আর একটা হলো আধুনিক। তাহলে সমাজতন্ত্রবাদের উদ্ভাবক হিসেবে আমরা যাদেরকে নিচ্ছি, মানে যারা সমাজতন্ত্রবাদের উদ্ভব ঘটিয়েছেন সেই সমস্ত সমাজতান্ত্রিকেরা, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আদি সমাজতান্ত্রিক আর একটা হচ্ছে আধুনিক সমাজতান্ত্রিক। আদি সমাজতান্ত্রিক যারা তাদেরকে ইউটোপিয়ান বলা হয়েছে। ইউটোপিয়ান মানে হচ্ছে স্বপ্নবিলাসী, কল্পনা বিলাসী, অবাস্তব। মানে তারা শ্রমিক কল্যাণের কথা ভেবেছে, শ্রমিকদের ভালোর কথা ভেবেছেন, কিন্তু কিভাবে সেটা বাস্তবায়িত হতে পারে সেই রকম কোনো সঠিক পথ তারা দেখাতে পারেননি। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে ইউটোপিয়ান বা স্বপ্নবিলাসী বা কল্পনা বিলাসী সমাজতান্ত্রিক। তো সেই রকম কয়েকজন সমাজতান্ত্রিককে আমরা দেখে নিই। একজন হলেন হেনরি সেন্ট সাইমন, আরেকজন হলেন রবার্ট আওয়েন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঙ্ক প্রুধো, এরা হলেন আদি সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সমাজতান্ত্রিক। তা এদের মধ্যে এই সেন্ট সাইমন যিনি ছিলেন তাকে বলা হয়েছে সমাজতন্ত্রবাদের আদি গুরু। হেনরি সেন্ট সাইমন আদি সমাজতান্ত্রিক, তাকে বলা হয়েছে সমাজতন্ত্রবাদের আদি গুরু। ইনি ছিলেন একজন ফরাসি দেশের দার্শনিক, তাই একে ফরাসি সমাজতন্ত্রের জনকও বলা হয়। ইনি একটা বই লিখেছিলেন, নব খ্রিস্টবাদ বলে তিনি একটা বই লিখেছিলেন। সমাজে ধন বন্টনের অসাম্যের জন্যই ধনী দরিদ্রের সৃষ্টি হয়েছে। ধনীরা দরিদ্রদের উপর শোষণ করে। তিনি বলেছেন যে শিক্ষা এবং নৈতিকতার বিস্তার ঘটলে শিক্ষিত শ্রেণীর উচিত দরিদ্রদের উন্নতির চেষ্টা করা। শ্রমিক এবং মালিকের সহযোগিতা ও সমন্বয়ে অর্থনৈতিকভাবে সমতা সম্পন্ন রাষ্ট্র গঠনের তিনি পক্ষপাতী ছিলেন। তিনি প্রথম বলেছিলেন যে মানুষ সমাজে তার ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী পরিশ্রম করবে এবং রাষ্ট্র তার প্রয়োজন মেটাবে। তিনি সর্বপ্রথম এই কথাটা বলেছিলেন। কি বলেছিলেন? যে একজন মানুষ তার ক্ষমতা অনুযায়ী পরিশ্রম করবে
এবং রাষ্ট্র তার প্রয়োজন মেটাবে। অর্থাৎ তার মতে, তার মতবাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক সাম্যের ভিত্তিতে ব্যক্তি স্বার্থ শূন্য ও প্রতিযোগিতাহীন সমাজ বা রাষ্ট্র গঠিত হবে। তাই এই হলো সমাজতন্ত্রবাদের আদি গুরু সেন্ট সাইমনের বক্তব্য। আমরা এবার রবার্ট আওয়েন সম্পর্কে বলব। রবার্ট আওয়েন ইনি একজন ব্রিটিশ শিল্পপতি। ব্রিটিশ সমাজতন্ত্রের জনকও বলা হয় তাকে। তাহলে রবার্ট আওয়েন একজন ব্রিটিশ শিল্পপতি, তাকে সমাজতন্ত্রবাদের জনকও বলা হচ্ছে। তিনি দুটো বই লিখেছেন, একটা হচ্ছে নিউ ভিউ অফ সোসাইটি, দ্বিতীয়টা হচ্ছে রিপোর্ট টু দ্য কাউন্ট্রি অফ ল্যানার্ক। তাহলে প্রথম বইটা হলো নিউ ভিউ অফ সোসাইটি, দ্বিতীয় বইটা হচ্ছে রিপোর্ট টু দ্য কাউন্ট্রি অফ ল্যানার্ক। ইনি 1800 খ্রিস্টাব্দে ল্যানার্ক শহরে একটা শিল্প কারখানা তৈরি করেছিলেন। তাহলে রবার্ট আওয়েন 1800 খ্রিস্টাব্দে ল্যানার্ক শহরে একটা শিল্প কারখানা তৈরি করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে মালিকদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেও শ্রমিকদের কল্যাণ করে মুনাফা অর্জন করা যায়, অর্থাৎ শিল্প কারখানা চালানো যায়। আর এই জন্যে তিনি শ্রমিকদের জন্য বিদ্যালয় তৈরি করেছিলেন, শ্রমিকদের কল্যাণের জন্য সমবায় বিপণীর ব্যবস্থা করেছিলেন। এখানে একটু বলিনি, সমবায় বিপণী বলতে কি বোঝায়। সমবায় বিপণী বলতে বোঝায় যে এমন একটা দোকান, যে দোকান থেকে একই দামে শ্রমিকরা তাদের প্রয়োজনীয় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবে, সেই রকম সমবায় বিপণী। তাহলে বিদ্যালয় তৈরি করেছেন, সমবায় বিপণী তৈরি করেছেন। শুধু তাই নয়, শ্রমিকরা অসুস্থ হলে বা তারা বৃদ্ধ বয়সে যাতে তাদের পেনশন দেওয়া যায় সেই ব্যবস্থাও তিনি করেছেন। আমরা কার কথা বলছি? তিনি হচ্ছেন রবার্ট আওয়েন, একজন শিল্পপতি, একজন সমাজতান্ত্রিক দার্শনিক। তিনি ভেবেছিলেন যে এইভাবে শ্রমিক মালিক কল্যাণের ভিত্তিতে কারখানা গড়ে তুলে সেটা পরিচালনা করলে তিনি সবাইকার সামনে একটা দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পারবেন এবং তাকে দেখে অন্য সমস্ত শিল্পপতিরাও ওই একই দৃষ্টান্ত অনুসরণ করবেন। অর্থাৎ অন্য শিল্পপতিরাও শ্রমিকদের কল্যাণের জন্য ব্যবস্থা নেবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে তিনি নিজে যেটাকে ভালো মনে করেছেন, অন্য অন্য শিল্পপতিরা কিন্তু সেই ব্যবস্থাটাকে কখনোই গ্রহণ করেননি। আমরা চার্লস ফুরিয়ের সম্পর্কে এবারে আলোচনা করব। তো এই চার্লস ফুরিয়ার ছিলেন সেন্ট সাইমনের মন্ত্র শিষ্য। চার্লস ফুরিয়ার ছিলেন সেন্ট সাইমনের মন্ত্র শিষ্য। ইনি বললেন যে সমাজে কমিউন বলে একটা সংগঠন তৈরি করতে হবে। সেই সংগঠনে 1500 থেকে 2000 নারী পুরুষ একসঙ্গে থাকবে। তারা নিজেদের প্রয়োজন মতো খাদ্য এবং বস্ত্র উৎপাদন করবে, অর্থাৎ তাদের যতটা যা দরকার জীবনযাপনের জন্য প্রয়োজন সেটুকুই তারা উৎপাদন করবে এবং তারা নিজেরাই সেটা ভাগ করে নেবে, নিজেরাই ভোগ করবে। সেখানে তারা মজুরি, মুনাফা, প্রতিযোগিতা কিছুই থাকবে না। অর্থাৎ তারা অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল হবে, তারা নিজেদেরটা নিজেরাই করে নেবে। যেখানে রাষ্ট্রের
রাষ্ট্র ব্যবস্থার দমন পীড়নের জন্য যে পুলিশ, যে কারাগার দরকার হয়, সে সমস্ত কিছু থাকবে না, সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যেখানে মজুরি নেই, মুনাফা নেই, প্রতিযোগিতা নেই, সেখানে পুলিশ, কারাগার এগুলোরও কোনো দরকার নেই। তাহলে একটা কমিউন তৈরি হবে, সেই কমিউনের লোকেরা নিজেদের প্রয়োজনীয় খাদ্য বস্ত্র তৈরি করে নেবে, সেটা তারা ভোগ করবে, এবং সেখানে মজুরি, শ্রমিকদের দরকার নেই, তারা যেটা নিজেরা তৈরি করছে সেটাই তারা ভোগ করছে। রাষ্ট্রপীড়নের যন্ত্র হিসেবে পুলিশ, কারাগার সেগুলোর দরকার নেই। তার এই কমিউনের যে ধারণাটা, সেটা কিন্তু ইউরোপ এবং আমেরিকায় তার যে সমস্ত অনুগামীরা ছিল, শিষ্যরা ছিল, তারা এরকম ব্যবস্থা গড়ে তুলেছিল এবং এটা বেশ জনপ্রিয় হয়েছিল। তো এখানে আমরা সেন্ট সাইমন, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ার সম্পর্কে আলোচনা করলাম। এদেরকে আমরা বলেছি আদি সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সমাজতান্ত্রিক। তো এরা এই যে ব্যবস্থা, যে মত বা যে পথ দেখিয়েছেন, তাতে কিন্তু তারা সমালোচিত হয়েছেন। তারা কিন্তু বাস্তব কোনো পথ দেখাতে পারেননি। শ্রমিকদের সমস্যা মেটানোর, তারা শ্রমিক কল্যাণের কথা ভেবেছেন, খুব ভালো, কিন্তু তারা যে সেই শ্রমিকদের বাস্তব সমস্যা থেকে বের করে এনে তাদের সত্যি সত্যি কল্যাণকর কোনো ব্যবস্থা তারা সামনে উপস্থাপিত করতে পারেননি। এবারে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগ, আধুনিক সমাজতান্ত্রিকদের যে দৃষ্টিভঙ্গি, সেই আলোচনাতে। তো আধুনিক সমাজতান্ত্রিক বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এর আরেকটা নাম হচ্ছে আধুনিক বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ যারা প্রচার করেছিলেন, তাদের মধ্যে আমরা দেখছি কার্ল হাইনরিখ মার্কস, কিন্তু সংক্ষেপে আমরা বলি কার্ল মার্কস, আর ফ্রেডরিক এঙ্গেলস। তাহলে কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলস এরা হলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রচারক। কেমন? তো কার্ল মার্কস সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা করব। কার্ল মার্কস জন্মেছিলেন জার্মানিতে একটি ইহুদি পরিবারে। তিনি জার্মানির বন এবং বার্লিন এই দুটো বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু আইন নিয়ে পড়াশোনা করলেও ইতিহাস এবং দর্শনের প্রতি তার অত্যন্ত আগ্রহ এবং ব্যুৎপত্তি ছিল। তিনি যখন প্যারিসে যান, প্যারিসে গিয়ে তিনি প্রথম সমাজতন্ত্রবাদের সংস্পর্শে আসেন এবং তার দ্বারা আকৃষ্ট হয়ে তিনি সমাজতন্ত্রবাদ গ্রহণ করেন। আর এখানেই তিনি ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে পরিচিত হন। এই যে প্যারিসে গিয়ে তিনি ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে পরিচিত হলেন, তারপর থেকেই এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা অভিন্ন হৃদয় বন্ধুত্বে পরিণত হন। এই বন্ধুত্ব তাদের আমৃত্যু অটুট ছিল এবং এই দুজনে মিলেই পরবর্তীকালে তারা এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা দুজনে মিলে করেন। কার্ল মার্কস 1848 সালে তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তাহার নামে একটি ইস্তাহার প্রকাশ করেন। আর 1859 সালে আ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি নামে একটা বই লেখেন। 1867-তে দাস ক্যাপিটাল লেখেন। অবশ্যই দাস ক্যাপিটাল লিখেছিলেন তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরিমার্জিত রূপ হিসেবে, অর্থাৎ
কমিউনিস্ট ম্যানিফেস্টোর উপর ভিত্তি করেই তিনি দাস ক্যাপিটাল এই বইটা লিখেছিলেন। এটি ছিল প্রথম খণ্ড। তার মৃত্যুর পর এর দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো খণ্ড প্রকাশিত হয়। তো এই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শ্রমিক এবং মালিক এদের মধ্যে একটা চিরন্তন দ্বন্দ্বের সম্পর্ক। শ্রমিকরা শোষিত, মালিকরা শোষক। শ্রমিকরা উদয়স্ত কারখানায় পরিশ্রম করে যে পণ্যাদি উৎপাদন করে সেই পণ্যাদি উৎপাদনের বিনিময়ে তারা খুব অল্প সামান্য মজুরি পায় এবং মালিক সেই পণ্য বিক্রি করে যে প্রচুর মুনাফা বা লভ্যাংশ পায় তার এতটুকু অংশ কিন্তু শ্রমিকরা পায় না। সুতরাং এই শ্রমিক মালিক দ্বন্দ্ব সামাজিক অসাম্যের ক্ষেত্রে এটাই একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো তিনি বলেছেন যে ইতিহাসের অনিবার্য নিয়ম হচ্ছে এই শ্রমিক মালিক দ্বন্দ্বের একদিন পরিসমাপ্তি ঘটবে। কিভাবে? যখন শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক ক্ষমতা দখল করবে এবং তারা তাদের যে সর্বহারা সেই সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, তখন সমাজে শ্রেণীহীন সমাজ তৈরি হবে। সমাজে তখন বৈষম্য থাকবে না, সমাজে তখন উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, ধনী দরিদ্র মালিক শ্রমিক এইরকম কোনো দ্বন্দ্ব থাকবে না। তাহলে ইতিহাসের নিয়মই হচ্ছে, ইতিহাস নির্দিষ্ট অনিবার্য নিয়ম হচ্ছে যে একদিন এই সর্বহারার রাজ প্রতিষ্ঠিত হবে, প্রলেতারিয়েত বা সর্বহারাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং শ্রমিক মালিক দ্বন্দ্বের অবসান ঘটবে। এইভাবে তিনি সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ হবার জন্য আহ্বান জানিয়েছেন। মার্কস ইতিহাসের একটা ব্যাখ্যা দিয়েছেন যেটাকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হচ্ছে। ইতিহাসের এই ব্যাখ্যার ক্ষেত্রে তিনি বলছেন যে ইতিহাসের একটা অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে ইতিহাসে ক্ষেত্রে দেখা যায় যে প্রাগৈতিহাসিক যুগ থেকে একটা ধনী আর নির্ধনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে, অর্থাৎ শ্রমিক মালিক এই দ্বন্দ্বটা প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত এসে পৌঁছেছে। তো সেখানে তিনি দেখাচ্ছেন যখন প্রাচীন কাল ছিল সেই প্রাচীন যুগে রোম বা গ্রিসে দাস ব্যবস্থা ছিল। সেখানকার সমস্ত অর্থনৈতিক বিষয়টাই দাসদের উপর নির্ভর করে চলতো, দাস মালিক এবং দাস, সুতরাং তাদের মধ্যে দ্বন্দ্ব চলতো। মধ্যযুগে আমরা দেখছি সামন্ত শ্রেণী, সামন্ত প্রথা, সেই সামন্ত ব্যবস্থায় ভূমিদাস এবং সামন্ত তাদের মধ্যে দ্বন্দ্ব চলতো। আর আধুনিক যুগে আমরা দেখছি সেই দ্বন্দ্ব শ্রমিক মালিক দ্বন্দ্বে পরিণত হয়েছে। তো এই শ্রমিক মালিক দ্বন্দ্বের অবসান ঘটবে ইতিহাস নির্দিষ্ট অনিবার্যভাবে একদিন এই শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে তাদের সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করবে। তাই তার আহ্বান, দুনিয়ার মজদুর এক হও, অর্থাৎ সমস্ত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হও। তাহলে যদি সমস্ত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে তারা সমস্ত রাষ্ট্র ক্ষমতা দখল করবে, তখন সাম্যবাদী বা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। উৎপাদনের সমস্ত উপাদান তখন রাষ্ট্রের হাতে থাকবে, অর্থাৎ সমাজের হাতে থাকবে। তাই মার্কস এই আহ্বান জানিয়েছেন যে সমস্ত মেহনতি মানুষ বা দুনিয়ার শ্রমিক মজদুর এক হও, ঐক্যবদ্ধ হও। যদিও মার্কসের এই দ্বন্দ্ববাদ বা বস্তুবাদের সমালোচনা করা হয়ে থাকে, তবুও মার্ক্সবাদকে আমরা অস্বীকার করতে পারি না, কারণ মার্ক্সবাদের বাস্তবায়ন ঘটেছিল আমরা দেখেছিলাম
1917 সালে রুশ বিপ্লবের মধ্যে দিয়ে রুশ বিপ্লবে রাশিয়াতে লেনিনের নেতৃত্বে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এখানে একটি কথা বলার, সেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে মার্কস তার যে মতবাদ, সেই মতবাদকে সাম্যবাদ বলেছেন। মার্কস তার যে মতবাদ, সেই মতবাদকে তিনি সাম্যবাদ বলেছেন। কেন কি, তার আগের যে সমাজতান্ত্রিকরা ছিলেন তাদের থেকে মার্কস নিজের মতবাদকে আলাদা করার জন্য বা বোঝাবার জন্য মার্কস তার নিজের মতবাদকে সাম্যবাদ বলেছিলেন। ওই জন্য আমরা বলি মার্কসীয় সাম্যবাদ, মার্কসবাদী বা সাম্যবাদী। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনাটা তোমাদের উপকারে আসে তাহলে লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে আমার পরের যে ভিডিওগুলি সেগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।